কংগ্রেসের সর্বস্তরের নেতৃবৃন্দ গোটা ব্লক এবং শহরে আজকে তারা সকলে উদ্যোগ নিয়ে এই সভার আয়োজন করেছে এবং বলতে নেই আপনাদের সকলের দুয়াতে দয়াতে সহযোগিতায় এই সভা আজ সর্বান্তকরণে সফল হয়েছে। আপনাদের এই সহযোগিতার জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এখানে আমরা অনেক সভা করেছি এর আগে। ধুলিয়ানবাসী তারা রাজনীতি সচেতন মানুষ এবং তার সঙ্গে ধুলিয়ানবাসীকে আমি ধর্মনিরপেক্ষ জনগণ হিসাবে মনে করে থাকি। এরকম মাইক এনেছে না বলার পর একরকম স্বভাব থাকে তো বলা ঠিক আছে। ঠিক আছে এবার ওই মাইকওয়ালা টিএমসি পার্টি আওয়াজ খারাপ করে দিচ্ছে। এবার কংগ্রেসকে নিয়ে এসছি। এই ধুলিয়ানের মানুষ ব্রাহ্মণ সন্তান প্রণব মুখার্জিকে ভোটে জিতিয়ে তাকে এমপি করেছেন। এই ধুলিয়ানের মানুষ ঈসা খানকে জিতিয়ে তাকে এমপি করেছেন। এটার মধ্যে এটাই প্রমাণ হয় যে ধুলিয়ানবাসী এই তামাম এলাকার মানুষ তারা রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়ে চলেছেন এবং তারা সর্বদা ধর্মনিরপেক্ষ শক্তিকে সহযোগিতা করেছেন। ধুলিয়ানের সেই ছবি, ধুলিয়ানের মানুষ সম্পর্কে সেই যে স্বচ্ছ উজ্জ্বল ভাবমূর্তি, এই ভাবমূর্তি কলঙ্কিত করেছিল কে? এখানকার তৃণমূলের নেতৃত্ব। ওয়াকফ আইনকে যখন নৈতিকভাবে বিরোধিতা করা দরকার, আইনিভাবে বিরোধিতা করা দরকার, তখন সেই রাস্তায় না গিয়ে আলোগুলো জ্বালিয়ে দিতে পারবে, বড় বড় আলো দিয়ে এত সুন্দর আলো হয়। ওয়াকফ আইন আনা হয়েছিল এবং আনা হয়েছে ধর্মীয় মুসলমান সমাজের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য। কেন্দ্রীয় সরকার একের পর এক আইন আনছে শুধুমাত্র মানুষের অধিকার কেড়ে নেওয়া এবং ধর্মীয় বিভাজন তৈরি করার উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য নিয়েই ওয়াকফ আইন আনা হয়েছিল। কংগ্রেস পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ এই আইনের বিরোধিতা করেছি। আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে গেছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন পশ্চিমবঙ্গে যে ওয়াকফ আইনের বিরোধিতা করে কোন মিছিল করবে, আন্দোলন করবে, আমি তা পশ্চিমবঙ্গে বরদাস্ত করব না। ওয়াকফের বিরোধিতা করতে গেলে পশ্চিমবঙ্গে আমার থেকে কেউ বড় শত্রু তোমাদের হবে না। বক্তব্যকার মমতা ব্যানার্জি। আর সেই ওয়াকফকে কেন্দ্র করেই এই শামসেরগঞ্জের তৃণমূল নেতাদের উস্কানিতে ঘটে গেল একটা সাম্প্রদায়িক দাঙ্গা, যা কোনোদিন হয়নি এই এলাকায়। মানুষ তা দেখল। একটা হিন্দু পরিবারের দুজনের হত্যা হলো। এই পাশে ঔরঙ্গাবাদে একটা অল্প বয়সী মুসলমান যুবকের মৃত্যু হলো। বিএসএফ এর গুলি চলল। এই ধুলিয়ান শহরের মধ্যে 11 থেকে 12টা অল্প বয়সী ছেলে তাদের গুলিতে আঘাত লেগে আহত হতে হলো। সেই সময়েও আমি এসেছিলাম। সেই সময়ে আমাদের যারা কংগ্রেসের নেতৃত্ব ছিল এখানটায়, ইমামের সভাপতিত্বে তারা সেই গ্রামে যেখানটায়
হিন্দু গ্রাম, হিন্দু দুজন হত্যা হয়েছিল বাবার ছেলে, সেই গ্রামে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আপনাদের আরো জানি রাখি, সেই হিন্দু গ্রামে যে পরিবারে দুজন হত্যা হয়েছিল, যেহেতু এটা অপমৃত্যু তাই 3 দিনের মধ্যে শ্রাদ্ধ করাতে হয়, অথচ সেই গ্রামে কোনো পুরোহিত ছিল না সেই শ্রাদ্ধ করবার জন্য। তারা এত ভীত সন্ত্রস্ত ছিল। আমি নিজে বহরমপুরে ফিরে গিয়ে সেখান থেকে তাদের সহযোগিতা করার জন্য সব রকমের ব্যবস্থা করেছিলাম। সেই সময় আমার মনে আছে, আমাদের ভাই ফিরদৌস সে অনেক সহযোগিতা করেছিল এই দাঙ্গার সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমার আজও মনে আছে, ফিরদৌস, বাবলু, আমরা সবাই মিলে, ইমাম, যারা যারা এখানটায় নেতৃত্বে আছে, সানি, সবাই মিলে আমরা এই দাঙ্গা থামানোর এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছিলাম। বিচার হয়েছে, সাজা হয়েছে। সাজা সঠিক না বেঠিক আমরা জানি না, কিন্তু সব থেকে বড় লক্ষ্য করতে হবে আমাদের, তাহলে ধুলিয়ান যেন আবার আগের ধুলিয়ানে রূপান্তরিত হয়। এটাই আমাদের একটাই চাওয়া পাওয়া। ভালো লাগছে আজকে যে সেই ধুলিয়ানের সেই বিষাক্ত বাতাবরণকে পার করে এখানকার হিন্দু মুসলমান আবার সবাই এক জায়গায় এসে তাদের জীবনযাত্রা পরিচালনা করছে। এটা অত্যন্ত আনন্দের, এটা অত্যন্ত আনন্দের, সুখের। আমরা সব ভুলে যেতে চাই। আমাদের তিক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে সবাইকে বুঝতে হবে যে আমাদের সকলের ভালো লাগার মধ্যেই সকলের ভালো লাগা। আমি যদি মনে করি আমি ভালো থাকবো আর সবাই খারাপ থাকবে, তাহলে তা কখনো হতে পারে না। আমরা চাই না কেউ মারা যাক, কেউ হত্যা হোক, সে হিন্দু হোক বা মুসলমান হোক, আর তাদের সেই হত্যা হয়ে যাওয়া পরিবার যারা তাদের সবকিছু হারিয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ টাকা নিয়ে হাজির হোক। আমরা এই দৃশ্য দেখতে চাই না। সারা মুর্শিদাবাদের মানুষ, সারা মুর্শিদাবাদের হিন্দু মুসলমান আমরা সবাই মিলেমিশে বড় হয়েছি। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগামী দিনে মুর্শিদাবাদে রাজনীতি করতে চাই। কংগ্রেস হারতে পারে, জিততে পারে, কিন্তু কংগ্রেস কখনো বিভাজনের রাজনীতি করে ভোট করতে পারে না। আপনারা দেখলেন আমাকে হারানোর জন্য বহরমপুর লোকসভায় একটা গুজরাট থেকে একজন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে আসা হলো, সেখানে প্রচার করা হলো, এতদিন তোমরা দাদাকে ভোট দিয়েছ, এবার ভাইকে ভোট দাও। দাদা মানে কে? হিন্দু। ভাই মানে কে? মুসলমান। সেখানে প্রচার করা হলো যে তৃণমূলের যে প্রার্থী সে ইমামের ছেলে, মসজিদে বড় হয়েছে, তাই মুসলমান সবাই তাকে ভোট দাও। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তাতেও সন্দেহ ছিল যে এরপরেও অধীরচৌধুরীকে হয়তো হারানো যাবে না, তাই কি করলো, শক্তিপুর নামক বহরমপুর লোকসভার একটা অংশ আছে, সেখানে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো হিন্দু মুসলমানের। কবে? রামনবমীর দিনে। সেই দাঙ্গায় রক্ত ঝরল। সেই দাঙ্গা থামানোর জন্য আমি 3 ব্যাটালিয়ন কেন্দ্রীয় বাহিনী পাঠালাম, সকালের মধ্যে দাঙ্গা থামিয়ে দিলাম। পরে প্রচার হলো কি, তৃণমূলের নিজের দলের এমএলএ সে ভাষণ দিচ্ছে, মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। যদি মুসলমান মনে করে সব হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। সেই ভিডিওটা নিয়ে তৃণমূলের এই যে আইপ্যাক নামক যে সংস্থা যাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে, এই আইপ্যাক হিন্দু গ্রামে গ্রামে গিয়ে প্রচার করলো, দেখছো তো সব মুসলমানরা এক হয়ে যাচ্ছে, তোমাদেরকে হত্যা করবো বলছে। হিন্দু, দেরি না করে তোমরা বিজেপিকে ভোট দাও, বিজেপি তোমাদের বাঁচাবে, হিন্দু সব ঐক্যবদ্ধ হও। কে প্রচার করলো? তৃণমূল। কার মাধ্যমে? আইপ্যাকের মাধ্যমে। কোথায়? হিন্দু গ্রামে। কেন? বিজেপির ভোট বাড়ানোর জন্য। লক্ষ্য অধীরচৌধুরীকে হারাতে হবে। মুসলমান আমাকে ভোট দিল ভরপুর, হিন্দু এলাকায় আমার পরাজয় ঘটল। যে বিজেপি 2019 সালে 1,43,000 ভোট পেয়েছিল, সেই বিজেপি 4.5 লক্ষ ভোট পেয়ে গেল, আর অধীরচৌধুরী হারল। ঠিক আছে, আমার হারা জিতাটা বড় কথা নয়, কিন্তু মুর্শিদাবাদে শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে রাজনীতি হোক মানুষের স্বার্থে, ধর্ম নিয়ে নয়, সাম্প্রদায়িকতাকে নিয়ে নয়। পশ্চিমবঙ্গে রাজনীতি হোক মানুষের ভালো মন্দ নিয়ে, মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে। আজকে আমরা এই যে সভামঞ্চটা করেছি, এই সভামঞ্চের নাম দিয়েছি কি? এখানে বলছি
জিরামজি আইন বাতিল করো, 100 দিন কাজ চালু করো। কেন্দ্রীয় সরকার আইন এনেছে একটা, সেই আইনে 100 দিনের কাজকে তারা উঠিয়ে দিচ্ছে। রাহুল গান্ধী প্রতিবাদ করলো, কংগ্রেস প্রতিবাদ করলো, তাদের সংখ্যা বেশি, তারা জোর করে পাশ করলো। এই 100 দিনের কাজ ভারতবর্ষে কে নিয়ে এসেছিল? সোনিয়া গান্ধী, ডক্টর মনমোহন সিং, প্রণব মুখার্জিরা ইউপিএ জমানায় 100 দিনের কাজ নিয়ে এসেছিলাম আমরা এই ভারতবর্ষে। কেন? গরিব মানুষ, কাজের অধিকার, আইনি অধিকার হবে তাদের। কোন সরকার দয়া করবে তা নয়, মানুষ তার সাংবিধানিক অধিকারে, আইনি অধিকারে কাজ করতে পারবে, এটাই ছিল লক্ষ্য। লক্ষ্য ছিল কি? গ্রামের মানুষ যেন গ্রামে থাকে, অভাবের জন্য যেন তাকে চলে যেতে না হয়। সরকার দয়া করবে না, সরকার তার অধিকার পূরণ করবে। সারা ভারতবর্ষ জুড়ে এই আইন যখন চালু হলো, প্রথম 50টা জেলায় চালু হয়েছিল। সেই 50টা জেলার মধ্যে একটা জেলা হচ্ছে মুর্শিদাবাদ। কি করে পেরেছিলাম? জেলা পরিষদ কংগ্রেসের দখলে ছিল, সভাধিপতি করেছিলাম সিদ্দিকা বেগমকে। সভাধিপতিকে সামনে রেখে সোনিয়া গান্ধীর কাছে দাবি করেছিলাম মুর্শিদাবাদ গরিবের জেলা, সেখানে 100 দিনের কাজ প্রথমে চালু করা হোক। ভারতবর্ষে 50টা জেলায় 100 দিনের কাজ চালু হলো, তার মধ্যে মুর্শিদাবাদকে আমরা অন্তর্ভুক্ত করলাম। আজকে সেই আইনটাকে উঠিয়ে দিতে চাইছে বিজেপি সরকার। তারা বলছে আইনি অধিকার থাকবে না, প্রয়োজনে যেখানে প্রয়োজন সেখানে আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে ভারতবর্ষে গত বছরেও 14,99,00,000 পরিবার এই 100 দিনের কাজের সুযোগ নিয়ে তারা তাদের সংসার চালানোর রোজগার করেছে। আর এই বিজেপি সরকার গত বছরেও 1,36,000 কোটি টাকা এই 100 দিনের কাজে বরাদ্দ করেছিল। তার পরের বছর টাকাটা কমিয়ে দেওয়া হলো 86,000 কোটিতে। আর আজ আইনটাকে উঠিয়ে দিচ্ছে। তার প্রতিবাদ করছি আমরা সারা দেশ জুড়ে। আজকে 10 তারিখ, আজ থেকে ভারতবর্ষের কংগ্রেস দলের নেতৃত্বে 10 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে এই 100 দিনের কাজের যে আইন, অর্থাৎ মানরেগা আইন, তা যে বাতিল করা হয়েছে, তার প্রতিবাদ করে আমরা বলতে চাইছি এই আইন তোমরা ফিরিয়ে নাও, জিরামজি বাতিল করে দাও। আমরা মানুষের কথা এইভাবেই বলতে চাই। যেখানে সুযোগ পাই আমরা সেখানে সেইভাবেই মানুষের কথা বলবার চেষ্টা করে থাকি। আজকে পশ্চিমবঙ্গে আমরা কি পেয়েছি বলুন? এই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার যুবক তারা পরিযায়ী হয়েছে। দুর্ভাগ্য এটা আমাদের। আমাদের জেলায় সব ছিল, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। আর আজ এই মুর্শিদাবাদের বেকার যুবকরা রুটি রুজির জন্য বাইরের রাজ্যে, বাইরের দেশে চলে যাচ্ছে। পেট পালতে হয়, সংসার পালতে হয়, আর সেখানে গিয়ে তারা নানা অত্যাচারের শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে, হিংসার শিকার হচ্ছে। এসআইআর বাংলাদেশি নামে সারা ভারতবর্ষ জুড়ে এক অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে। আর তার সব থেকে বেশি ফল ভুগতে হচ্ছে এই মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পরিযায়ী শ্রমিকদের। উল্টো দিকে আমাদের সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল, এখানে তারা কখনো কখনো কাঁদছে, কুমিরের অশ্রু বর্ষণ করছে, কাজের কাজ কিছু করছে না। কোভিডের সময় আমার অভিজ্ঞতা আছে। কোভিডের সময় এই মুর্শিদাবাদ, মালদার বিস্তীর্ণ এলাকার মানুষ যারা ফেসে গেছিল বাইরের রাজ্যে, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমি 4টে নম্বর দিয়েছিলাম মানুষকে যোগাযোগ করার জন্য। শয়ে শয়ে কল আসতো প্রতিদিন আমার বাড়িতে। আর যেখানে যা হয়েছে সেখানে থেকে খাবার, থাকার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। সেই সময় আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গ থেকে কত পরিযায়ী শ্রমিক বাইরে থাকে তার তালিকা আপনার কাছে নেই, তাদের জন্য একটা আলাদা মন্ত্রক নেই।
তাদের আলাদা পরিচয়পত্র নেই, তারা বাইরে থাকে, তাদের নানা রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়। এক মুর্শিদাবাদ, তার সঙ্গে বাংলাদেশি, তার সঙ্গে মুসলমান, সব মিলিয়ে দুরবস্থার শেষ নেই। একটা পরিচয়পত্র থাকলে এই দুরবস্থার হাত থেকে এখানকার পরিযায়ী শ্রমিকদের রক্ষা করা যায়। দায়িত্ব নিয়ে বলতে পারি কথা। একটা মাত্র পরিচয়পত্র, রাজ্য সরকার পরিচয়পত্র দিয়ে বলবে যে তোমরা পরিযায়ী শ্রমিক, এই তোমাদের পরিচয়পত্র। ভারতবর্ষে যেখানে বিপদে পড়বে এই পরিচয়পত্র দেখাও, এখানে তোমার সব ঠিকুজি কুষ্টি বাবা মা থানা গ্রাম সবকিছু তার মধ্যে লেখা থাকবে। ডিজিটালি সবকিছু আজকাল কম্পিউটারের মাধ্যমে হয়। আজকে আধার কার্ড, সেটাও তো একটা কার্ড, সেরকম একটা পরিচয়পত্র কি দেওয়া যায় না? যে পরিচয়পত্র দেখিয়ে সেই পরিযায়ী শ্রমিকরা বলতে পারবে আমার বাড়ি বাংলাদেশে নয়, আমার বাড়ি শামসেরগঞ্জে বলতে পারে। যদি প্রমাণ চাই শামসেরগঞ্জে থানাকে ফোন করবে, সেই থানার নাম্বার তো দেওয়া আছে সেখানটাই। থানা বলবে হ্যাঁ এই আমাদের একটা স্থানীয়। ঝামেলা কত, সামান্য কাজটা করছে না। খামোখা বাংলাদেশি বলে অভিযুক্ত করে এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের, তারা হিন্দু আছে, তারা মুসলমান আছে, জেনে রাখুন। শুধু মুসলমান না, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের বাইরের রাজ্যে হেনস্থা হতে হচ্ছে। বাইরের রাজ্যের পুলিশ, বাইরের রাজ্যের প্রশাসন বাংলা ভাষা বললেই মনে করছে বাংলাদেশি। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ভারতবর্ষের সরকারকে বোঝানোর চেষ্টা করেছি, রাষ্ট্রপতির কাছে গেছি, প্রধানমন্ত্রীর কাছে গেছি, বোঝানোর চেষ্টা করেছি যে বাংলাদেশি এক, বাংলা ভাষী আর এক। ওপার বাংলার সঙ্গে আমাদের এপার বাংলা অর্থাৎ বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মানুষ দেখতে এক, তাদের খাওয়া এক, তাদের ভাষা এক, তাদের বেশভূষা এক, তাদের চলন এক। খামোখা কে বিভাজন করবে যে কোনটা বাংলাদেশি আর কোনটা বাংলা ভাষী? আমি ঠিক এই কথাটাই বলেছি যে বাংলা ভাষী আর বাংলাদেশি এই দুইয়ের বিভাজন প্রশাসন করতে পারছে না, তাই পরিযায়ী শ্রমিকদের বিপদ বাড়ছে। আমি নিজে গেছিলাম পানিপথে কয়েক মাস আগে। সেই পানিপথে 137টা পরিবার মার খেয়ে ভয়ে পালিয়ে এসেছিল, তারা উত্তর দিনাজপুরের লোক। যখন আমি জানলাম উত্তর দিনাজপুরে আমাদের লোকের কাছ থেকে যে পানিপথ এরকম হয়েছে, সিধা পানিপথ গেলাম। সেই পানিপথে গিয়ে সেই সমস্ত পরিবারের লোকের সাথে দেখা করলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কোথায় কাজ করেন? তারা বললো এই কোম্পানিতে কাজ করি। পানিপথকে বলা হয় ভারতবর্ষের টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিরাট এক হাব অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অর্থাৎ বস্ত্র শিল্প। বস্ত্র শিল্পের জন্য পানিপথ ভারতবর্ষের বিখ্যাত একটা এলাকা। আমি সিধা সেখানকার কারখানার মালিকের কাছে গেলাম। মালিকের কাছে গিয়ে বললাম এই যে পশ্চিমবঙ্গ থেকে যারা শ্রমিক এসছে, যারা আপনাদের কোম্পানিতে কাজ করে, তাদের কামাই নিশ্চয়ই হয়, কিন্তু আপনার কি লাভ হয় না? আজকে পশ্চিমবঙ্গে যে শ্রমিক যাচ্ছে তার যদি 500 টাকা তার যদি মজুরি হয়, সেখানকার স্থানীয় মজুরদের মজুরি হচ্ছে 1000 টাকা, তার লাভ কার হচ্ছে? সেই মালিককে জিজ্ঞেস করলাম। মালিককে বললাম আপনি বড়লোক হয়েছেন, আমার রাজ্যের সেই সমস্ত মজদুর যারা মজবুরিতে এখানে এসছে, সেই মজদুরদের পসিনা ঘাম পার করে আপনাকে বড়লোক করছে, আর তারা যখন বিপদে পড়েছে আপনার যাওয়াটা কি উচিত কি উচিত না? আপনাকে এটা ধর্ম না, আপনার এটা ইমান না? বিশ্বাস করবেন আমার কথার পর তারা সমস্ত শ্রমিককে তাদের নিজেদের বাংলোতে ডাকলো, ডেকে বললো বলুন কি কি সমস্যা। শ্রমিকরা বলল। আমি স্টেজ করেছিলাম, সেখানটায় মঞ্চ করেছিলাম সেই শ্রমিকদের কথা শোনার জন্য। সেই মঞ্চে কারখানার মালিক এসে উপস্থিত হয়ে গেল। বিশ্বাস করুন আপনারা, এখানে কটা বিড়িওয়ালা আছে জানি, ওদের থেকে কয়েকশো গুণ বড় কোটিপতি তারা মঞ্চে এসে উপস্থিত হয়ে গেল। তাই একটা কথা বলতে পারি যে চেষ্টা করলে সব পারা যায় না, কিন্তু অনেকটা পারা যায়। সেই পানিপথে আমি ফিরে আসার পর আজ পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেনি, একটাও শ্রমিকের উপরে একটাও হামলা হয়নি। পশ্চিমবঙ্গ সরকারকে জিজ্ঞেস করতে চাই, আজকে যে রাখুন পশ্চিমবঙ্গে যে অর্থনীতি,
এই সরকারের যে রাজকোষ, এই সরকারের যে রোজগার, সেই রোজগার একটা বড় অংশ ওই পরিযায়ী শ্রমিকরা দেয়। কিভাবে তারা রোজগার করে সেই টাকাটা ঘরে পাঠায়। তারা তো সেখানে খায় না, কষ্ট করে থাকে তারা, সেখানে বহুত কষ্ট করে থাকে তারা। আমি তাদের পরিস্থিতিকে দেখে এসছি। আজকে যারা আরব দুনিয়ায় চলে যায় এখান থেকে পরিযায়ী হয়ে, তাদের টাকাটা কোথায় আসে? তাদের গ্রামে আসে। পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে পরিযায়ী শ্রমিকদের মেহনত করা, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করার টাকা এসে পৌঁছায়। সেই টাকা থেকে গ্রামের পরিবারগুলো চলে। তারা বাজার করে, সবজি কেনে, হাট করে, ঘর বানায়, রেডিও কেনে, সাইকেল কেনে, টিভি কেনে, ফ্রিজ কেনে। ফলস্বরূপ কি হচ্ছে? রাজ্যের রোজগার বাড়ছে। তাহলে এই রাজ্যের রোজগারে একটা অত্যন্ত বড় অংশ পরিযায়ী শ্রমিকদের পাঠানো অর্থের দ্বারা নির্ধারিত হয়। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে যারা আমাদের খাওয়াচ্ছে, অর্থাৎ এই রাজ্যকে যারা রাজস্ব দিচ্ছে, এই রাজ্যের যারা রাজকোষ বাড়াচ্ছে, তাদের প্রতি কি রাজ্যের কোন দায়িত্ব থাকবে না? এখানে বসে বসে ফরফর করে দুটো টিভি বালাকে বললাম আসা পরিযায়ী ভোট দিয়ে দিল। এটা না করে তাদের জন্য যদি সত্যিকার চেষ্টা করা যেত, তাহলে পরিযায়ী শ্রমিকদের এই বিপদ হতো না, হতো না, হতো না, হতো না। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। আমি কয়েকদিন আগেও গেছিলাম সম্বলপুরে, ঠিক এক যে কথা আলপু বলছিল, সেখানে জুয়েল শেখ বলে এই পাশের একটা নিমতিটার সুতির ছেলেকে পিটিয়ে মেরে দিচ্ছে, 20 বছর বয়স তার। এখানে অনেক আন্দোলন, কান্নাকাটি হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, দেখে নিব। আরে কি দেখে নিবি? ওইখানে যেতে কি হয়? এখানে খোকাবাবু এসে মালদায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ভাত খাচ্ছে, বিরাট কায়দা করছে। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পশ্চিমবঙ্গের খোকাবাবু মমতা ব্যানার্জির ভাতিজা, সে খাবার খাচ্ছে। কেন? সম্বলপুরে, রাজস্থানে, মহারাষ্ট্রে যেখানে যেখানে পরিযায়ীদের উপর হামলা হয়, সেখানে গিয়ে তাদের সঙ্গে ভাত খেতে পারো না খোকাবাবু? হ্যাঁ, মুখের ভয় নাকি মার খাবার ভয়ে? এখানে পুলিশ আছে, চামচা আছে, সবাই তোমাকে দেখভাল করবে। ওখানে কে দেখবে খোকাবাবুকে? খোকাবাবু পা বাড়ায় না। সামান্য একটা কাজ করলে এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের এই বিপদ থেকে উদ্ধার করা যায়। মনে রাখবেন, পরিযায়ী শ্রমিক হিন্দু আছে, মুসলমান আছে, সবাই আমি দায়িত্ব নিয়ে বলছি। একটা করে পরিচয় পত্র দুয়ারে সরকার চালু করেছে। দুয়ারে সরকার যখন চালু করেছে, তখন সেই দুয়ারে সরকারে যদি কারা পরিযায়ী একটা করে যদি পরিচয় পত্র দেওয়ার ব্যবস্থা করে, আজকে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের এই বিপদ থেকে মুক্ত করার রাস্তা পরিষ্কার হয়ে যায়। তাই পশ্চিমবঙ্গ সরকার যে দাবি আমার, পশ্চিমবঙ্গ সরকার কাছে দাবি আমার, এখানকার তৃণমূলের নেতা নেত্রীদের তারাও বলুক পশ্চিমবঙ্গ সরকারকে, যে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকের একটা করে পরিচয় পত্র দিতে হবে। এটা নিয়ে আগামী দিনে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা আন্দোলন করব। হ্যাঁ, আমরা আদায় করে ছাড়ি যা করি। এখানে সব কুমিরের কান্না কাঁদে গরিবের জন্য। বিড়ি শ্রমিক, বড় বড় মালিকরা, সব নেতা, তৃণমূলের নেতা, বড় বড় মালিকরা। আর বিড়ি শ্রমিকদের মজুরি 202 টাকা, যখন তাদের দেওয়া উচিত 279-80 টাকা, নাকি না বলুন? যখন পশ্চিমবঙ্গের এই মালিকরা সপ্তাহে 7 দিনের জায়গায় হিসাব করে 5 দিনের মজুরি দেয় কায়দা কানুন করে। আপনারা জানেন বিড়ি শ্রমিকরা কিভাবে কায়দা কানুন হয়, কি করে আপনাদের কেটে দেওয়া হয় কাজ, আপনারা জানেন। তখন পশ্চিমবঙ্গের তৃণমূল তাদের জন্য কিছু বলে না। দিদি চাঁদে মাতাল তাহলে ঠিক, দিদি জানে পয়সা আমাদের বাঁচিয়ে রাখতে হবে। বাকি যারা গরিব আছে তাদেরকে ভোট আসবে, এই তোদের লক্ষ্মীর ভান্ডার বাড়ি দিলাম 200 টাকা, ইমাম মত 100 টাকা বাড়ি দিলাম, সব মিসকিনের জাত আমরা সব দিদির হয়ে ভোট দিব। এই তো চলছে বাংলায়, এই তো চলছে বাংলায়। তাই এলাকার মানুষ, আপনারা আপনাদের চোখ দিয়ে জগৎটা দেখুন, সমাজটা দেখুন। ভারতবর্ষে আজকে কংগ্রেসের অভাব মানুষ বুঝছে। কংগ্রেস ক্ষমতায় না থাকলে কি হয় ভারতবর্ষের মানুষ তা বুঝছে। আমরা হারতে পারি সেটা বড় কথা নয়, আবার বলছি। কিন্তু কংগ্রেস এই বিজেপির সঙ্গে 100 বছর ধরে লড়াই করে চলেছে। 1925 সালে আরএসএস এর জন্ম হয়েছিল, আজকে 2025 সাল, 100 বছর পার হয়ে গেল। কংগ্রেস একমাত্র দল যারা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছিল। কংগ্রেস সেই দল যে দলের নেত্রী ইন্দিরা গান্ধী এই পাশে বাংলাদেশ রাষ্ট্র গঠন করে দিয়েছিল। আজকে সেই বাংলাদেশে
হিন্দুদের উপরে হামলা হচ্ছে, সেই বাংলাদেশে উদারবাদী মুসলমানদের উপরে হামলা হচ্ছে, রক্ষা করার কেউ নেই। আজকে আমাদের পুরো প্রত্যেক বাংলাদেশ ক্রমশ হাতছাড়া হয়ে গিয়ে ভারতবর্ষের বিপদ বাড়িয়ে দিচ্ছে। আজকে এগুলো নিয়ে কারি কোনো মাথা ব্যথা নাই, আজকে এইসব নিয়ে কারি কোনো মাথা ব্যথা নাই। সরকার, দিল্লি সরকার, রাজ্য সরকার, তাদের মাথা ব্যথা ভোট আর এই লাইটটা বন্ধ, আর ভোট আসলেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করো। সাম্প্রদায়িক বিভাজন আজকে রাজনীতির মূল হাতিয়ার হয়ে গেছে। কিন্তু আমাদের প্রতিদিনের সমস্যা কি তা নিয়ে কেউ আলোচনা করছে না। এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের আমলে 7,000 কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেছে। 7,000 কোম্পানি। পশ্চিমবঙ্গে শিল্প হয় না, শিল্প একের পর এক চলে যায় পশ্চিমবঙ্গ ছেড়ে। বেকারদের রুটিরুজির ব্যবস্থা হয় না। বেকাররা আজ রুটিরুজির জন্য পরিযায়ী শ্রমিকে রূপান্তরিত হয়ে বাইরের রাজ্যে হামলার শিকার হচ্ছে, হিংসার শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে। কোনো আলোচনা আছে? আজকে কলেজগুলোতে পাস করলে, পরীক্ষায় পাস করলেও কলেজে ভর্তি হতে চাইছে না। যারা ভালো ছেলে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, যারা সাধারণ ছেলে কোথাও যেতে পারছে না, তারা পড়ে থাকছে। তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা নাই। পাশে বয়ে ছেড়ে যে পদ্মা নদী, পদ্মা নদীর ভাঙন গোটা ধুলিয়ানের ভূগোলটাকে পাল্টে দিচ্ছে বছর পর বছর। মনে করে দেখুন, প্রণববাবুকে জিতিয়েছিলেন এই পদ্মা নদীর উপরে বড় পরিকল্পনা করে। আমরা এই পদ্মার ভাঙনকে ঠেকানোর যে চেষ্টাটা করেছিলাম, আর কি সে চেষ্টা হয়েছে বলুন? আর সে চেষ্টা হয়নি, সে চেষ্টা হয়নি। বরং এই পদ্মা নদীর ভাঙনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাদের পকেট বড় হয়েছে, পকেট খুলেছে, পকেটে রোজগার বেড়েছে। হ্যাঁ, এই ভাঙন মানুষের সর্বনাশ করতে পারে, কিন্তু তৃণমূল নেতাদের জন্য এই ভাঙন আশীর্বাদ। তাই বাংলার মানুষ আগামী দিনে এ বাংলাকে রক্ষা করতে গেলে মনে রাখবেন, ধর্মনিরপেক্ষ শক্তির উত্থান দরকার। ধর্মনিরপেক্ষ শক্তি এই বাংলাকে, এই দেশকে রক্ষা করতে পারে। কারণ এই দেশ সকলের দেশ। এটা যতক্ষণ আমরা ভাবতে পারবো, ততক্ষণ এই দেশের সর্বাঙ্গীন মঙ্গল আমরা নিশ্চিত করতে পারবো না। তাই কংগ্রেসকে প্রয়োজন। আজকে ভারতবর্ষের মানুষ তা বুঝছে। রাহুল গান্ধীর নেতৃত্বে যদি 100টা এমপি আমরা জিততে না পারতাম, তাহলে আজকে বিজেপি এবং আরএসএস এর যে 100 বর্ষ পূর্ণ হচ্ছে, এই 100 বছর পূর্ণ হচ্ছে আরএসএস এর। 1925 সালে জন্ম আরএসএস এর, আজকে 2025 সাল 100 বছর পূর্ণ হচ্ছে। এই 100 বছরে ওরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করত। যদি রাহুল গান্ধীর নেতৃত্বে 100 আসন দখল করে বিজেপিকে আমরা সংখ্যা কমিতে না পারতাম, তাহলে আজকে তারা এই 2025 সালে হিন্দু রাষ্ট্র গঠন করত। যদিও এটা 2026 সাল। তারা পারেনি, তাদের সে স্বপ্ন পূরণ হতে দেয়নি রাহুল গান্ধীর নেতৃত্বে এই ভারতবর্ষের কংগ্রেস। এই তৃণমূল, এই বিজেপি পার্টি এসআইআর এর নামে তারা দেশের পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মুসলমান, দলিত, আদিবাসী, তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে ফেলতে চেয়েছিল। প্রতিবাদ করে গর্জে উঠল রাহুল গান্ধী। দেশ জুড়ে আন্দোলন হলো। বিহারে ভোটার অধিকার যাত্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখলেন। মানুষ সচেতন হলো, মানুষ সতর্ক হলো, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে প্রতিবাদ করলাম। সুপ্রিম কোর্ট পাঁচবার হস্তক্ষেপ করে এই এসআইআর এর প্রক্রিয়াকে সরল করার ব্যবস্থা করলো। আজকে তাও মানুষ তার সুবিধা কিছুটা হলেও পাচ্ছে। তাই এসআইআর এর নাম যাতে সকলের ওঠে, তার জন্য আপনারা সবাই সতর্ক হবেন, সচেষ্ট হবেন। যদি কোথাও কোনো সমস্যা হয়, আবার বলছি, এসআইআর নিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয়, এখানে কংগ্রেস আছে, বহরমপুর আমাদের পার্টি অফিস আছে, আমি আছি, আপনারা আমাদের উপর ছেড়ে দিবেন। আমরা আপনাদের নাম লিপিবদ্ধ করিয়ে ছাড়বো। কোন যোগ্য ভোটারের নাম আমরা কাটতে দেব না, কোন বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেব না। আপনারা সে ভরসাটা রাখবেন। আমরা যা বলি আমরা তা করি, এবং তা আমরা করে দেখাবো। কারণ এই মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আমাদের শুধুমাত্র ধান্দার সম্পর্ক নয়, শুধুমাত্র ভোটের সম্পর্ক নয়। এই মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। এবং এই মুর্শিদাবাদের মানুষের দুয়া নিয়ে, দয়া নিয়ে আমরা বড় হয়েছি। আমার মতো একটা মুর্শিদাবাদের লোক, সাধারণ একটা লোক আমার মতো, আমি পড়াশোনা যাই না, কলেজ ইউনিভার্সিটি পড়িনি, অথচ আমার মতো একটা লোককে
আজকে ভারতবর্ষের কংগ্রেস পার্টি পার্লামেন্টের দলের নেতা করেছিল এবং সেই সুবাদে এই মুর্শিদাবাদের এক প্রান্তিক এলাকার আমি একজন ব্যক্তি কংগ্রেস করেছি বলে সোনিয়া গান্ধীর পাশে বসে 5টা বছর বিজেপির মোকাবেলা করবার সুযোগ পেয়েছি। আজকে যদি আপনারা দয়া যদি না করতেন, দুয়া যদি না করতেন, আশীর্বাদ যদি না করতেন, সমর্থন যদি না করতেন, আমি পার্লামেন্টে যেতে পারতাম না, দলের নেতা হতে পারতাম না। যে দলে শয়ে শয়ে পণ্ডিত শিক্ষিতের অভাব নাই, সেখানে আমার মতন একটা সাধারণ কংগ্রেস কর্মীকে পার্লামেন্টে এত বড় দায়িত্ব দিয়েছিল আমার নেত্রী ম্যাডাম সোনিয়া গান্ধী, আমার নেতা রাহুল গান্ধী। আমি সেই দল করি, সেই দল আমি করি বলেই আপনার কাছে আসতে চাই। আমাদের কাছে ভোটে হারা যেটা কোনো ব্যাপার নয়। আসুন এই মুর্শিদাবাদকে সবাই মিলে রক্ষা করব এবং এই মুর্শিদাবাদের থেকেই সারা পশ্চিমবঙ্গে বার্তা যাক যে যা হয়েছে হয়েছে, সাম্প্রদায়িক বিভাজন করে রাজনীতি আমরা করতে দিচ্ছি না, করতে দেব না। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে আমরা সফলতা দেব না। শুধু আপনাদের দুয়া আশীর্বাদ আমাদের কাম্য। এই কথা বলে সকলকে আমার শ্রদ্ধা, ভক্তি, নমস্কার, সালাম, স্নেহ, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।